শ্রী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের এনটিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। আশা করি যে যেখানেই আছেন কুশলী আছেন। আমরা দেখতে দেখতে জুলাই মাসের শেষ সপ্তাহে চলে আসলাম, আর কয়েকদিন পরেই ঐতিহাসিক 5ই আগস্ট। আমরা সবাই জানি যে গত বছর এই 5ই আগস্ট বাংলাদেশে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। ছাত্র জনতার বিক্ষোভ, ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে 15 বছরের একটা অটল সিংহাসন, একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল, এবং এটার মাধ্যমে সুযোগ এসেছে আমাদের সবার সামনে নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার। আমরা জানি যে বর্তমান যে সরকার, সেটাকে নিয়ে নানা রকমের সমালোচনা আছে। অনেকেই মনে করছে তারা তাদের অবিষ্ট লক্ষ্য থেকে সরে গেছে। যেটাই হোক, আমি সবসময় আশা করি যে যেভাবেই হোক না কেন বাংলাদেশের জয় হবেই, অব্যাহত জয় হবেই, আমরা সামনে এগিয়ে যাব। তো আবার এখন অনুষ্ঠানে ফিরে যাই। সেই দর্শকবৃন্দ, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে আমরা কথা বলে থাকি, এবং আপনারাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি যথাসম্ভব আপনাদের একটা ধারণা দিতে চেষ্টা করব। তবে আমাদের একটা অনুরোধ যে আমরা যে পরামর্শ দিই সেটার উপরে ভিত্তি করে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখার সুযোগ পাচ্ছি না, বা সামনাসামনি বসে বিভিন্ন সম্পূরক বা পরিপূরক প্রশ্ন করে আপনাদের কেস সম্পর্কে সম্যক ধারণা অর্জন করার কোনো সুযোগ আমাদের নাই। এজন্য আমরা যে পরামর্শ দেব সেটাকে আপনারা একটা গাইডলাইন হিসেবে ধরে নেবেন, একটা প্রাথমিক ধারণা হিসেবে ধরে নেবেন। এটার পরে ভিত্তি করে দরকার হলে অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নেবেন এবং সেটা নিয়ে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। শুধুমাত্র আমাদের কথার উপরে ভিত্তি করে দয়া করে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। তো যাই হোক, আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আমরা অনুষ্ঠানের শুরুতেই সবসময় কিছু না কিছু আইন বিষয়ক আপডেট দিই। কত অনুষ্ঠানও আমরা দিয়েছিলাম, বিশেষ করে যে ফ্রান্স থেকে যে 1 in 1 out যে ফর্মুলার কথা বলা হয়েছে, যেটার মাধ্যমে ফ্রান্সে যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসবেন তাদের একটা অংশকে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন যে কিভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আটকানো যায়, এবং যারা এদেশে আছেন, অবৈধভাবে আছেন, বা যাদের ভিসা নাই, ওভারস্টের হয়ে গেছেন, এদিকে কী করে পাঠিয়ে দিতে পারেন, এর জন্য নানা ধরনের ব্যবস্থা তারা নিচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইলাম কেস, একটা বিরাট সংখ্যক অ্যাসাইলাম ক্লেম কিন্তু প্রত্যাখ্যাত হচ্ছে, যেটা অনেকে যদি চিন্তা করে দেখেন যে 2023 সালে যেখানে আমরা 67%, অর্থাৎ 100টা কেসের মধ্যে 67টা কেসে অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, সেখানে আমরা গত বছর দেখেছি এটা কমে হয়েছে 47। এবছর আরও অনেক কম হবে। অদূর ভবিষ্যতেও তারা বলছে যে এটার সংখ্যা আরও কমে যাবে, এবং সেক্ষেত্রে অ্যাপিলের সংখ্যা বাড়বে। অ্যাপিলের সংখ্যা বাড়ার জন্য তারা অলরেডি অ্যাপিলের ট্রাইব্যুনালকে তারা নোটিশ দিয়েছে যে তাদের কাজ বেড়ে যাবে। আমরা এটাও জানি, আমরা বেশ কয়েকটা অনুষ্ঠানে বলেছি যে আরও নতুন জাজ নিয়োগ করা হয়েছে যারা এই নতুন অ্যাপিলগুলো ডিল করতে পারবে। তো যাই হোক, আমরা কিছু সম্প্রতিকালের কিছু আপডেট দেই। একটা হচ্ছে যে যারা আন্ডার এজ, যে সমস্ত বাচ্চারা এদেশে আসে আনঅ্যাকম্পানিড, এখন আনঅ্যাকম্পানিড মানে যাদের সাথে আসলে কোনো অভিভাবক নেই, এ ধরনের প্রচুর বাচ্চা আমরা দেখেছি এদেশে আসে বিভিন্ন দেশ থেকে। আমরা দেখেছি ইরিট্রিয়া, ইথিওপিয়া, ইরান, ইরাক, আফ্রিকা, সিরিয়া, বিভিন্ন জায়গা থেকে অনেক বাচ্চারা আসে। ওই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েই আসে অনেকে। তো এদের ব্যাপারে তাদের বয়সটা নির্ধারণ করা একটা সমস্যা হয়। অনেক অ্যাসাইলাম সিকার এই সময় বাচ্চারা এসে বলে তাদের বয়স 18 কম, আবার তাদেরকে দেখে মনে হয় তারা 18 বেশি। এই বয়সটা নিরূপণ করা কঠিন হয়ে যায়। একটা মনে রাখতে হবে, কোনো অ্যাসাইলাম সিকার যদি আন্ডার এজ হয় তবে তাকে কিন্তু ইমিগ্রেশন ডিটেন করতে পারে না, তাদেরকে আলাদা অ্যাকোমোডেশন রাখতে হয়। এবং অনেককেই আমরা দেখি যে ফস্টার ফ্যামিলিতে তাদেরকে দিয়ে দেওয়া হয় বা তাদেরকে সোশ্যাল সার্ভিসের হেফজায় দেওয়া হয়। তো এ ব্যাপারে তাদের বয়সটা নির্ধারণ করা একটা খুব জরুরি ব্যাপার। একজন কলার যুক্ত হচ্ছেন, কলারকে নিয়ে নিই, তারপর আবার ফিরে আসবো। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার, কি জানতে চাচ্ছেন? আমার একটা ইমিগ্রেশন সমস্যা। আমি 2014-তে
ধরা পড়ছিলাম ইমিগ্রেশনে, জি রেস্টুরেন্ট কাজে। জি তো এখন ওই নামটা, যে নামে ওনারা আমাকে একজন একটা ফেক আইডি কাগজ দিছিল, ওইটার নামে তারা করছে, আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল তারা। তো আসলে আমার ওটা অরিজিনাল আইডি না, জাস্ট রেস্টুরেন্টে কাজ করার জন্য তারা একজন আমার ফ্রেন্ডে বানাই দিছিল। এখন ওইটার পরে আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি অরিজিনাল নাম দিয়ে আমার এই 20 বছর পার হয়ে গেছে। পার হওয়ার পরে আমি অরিজিনাল নাম দিয়ে অ্যাপ্লাই করছি। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আমার কি ওই পূর্বের ইয়াটা কি ফিঙ্গারপ্রিন্টটা কি তারা ধরতে পারবে? যেটা হবে যে আপনার যেহেতু আগে একবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, তো আপনি যদি এই 20 বছরের ক্লেমে যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আপনি সাবমিশন দিয়েছেন, তো তারা কিন্তু ধরে ফেলতে পারবে যে আপনি আগে অন্য নামে অ্যাপ্লিকেশন করেছিলেন। এখন এটা যদি অ্যাপ্লিকেশন করি নাই, ওটা আমার তারা রেস্টুরেন্টে কাজ করার জন্য ফেক আইডি বানায়। যাই হোক আর কি, এটা যদি তাদের কাছে এটা রেকর্ড থাকে তবে তারা বার করতে পারবে। সেক্ষেত্রে তারা এটাও বার করতে পারবে যে 2014 সালে আপনি একটা অন্য নাম দিয়েছিলেন। এটা ইচ্ছা করে এটা নিয়ে তারা প্রশ্ন করতে পারে, বা এটা নিয়ে ক্রেডিবিলিটি একটা ইস্যু করতে পারে। এটা একটা গুড ক্যারেক্টারকে এফেক্ট করে যদি না আপনি তাদেরকে আপনার রিপ্রেজেন্টেশনের মাধ্যমে জানায় না গিয়ে থাকেন যে আমি 14 সালে একটা নতুন নাম ব্যবহার করেছিলাম, তো সেটাকে তারা ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ওরা ওটা কি আমাকে এফেক্ট করবে? আমি তো বললাম তারা চাইলে এটাকে তারা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আপনাকে বলতে পারে যে তুমি যে 2014 সালে এই নামে একটা কিছু করেছিলে, এটা অবশ্যই আপনার গুড কন্ডাক্টকে এফেক্ট করে। এখন এটার জন্য তারা কতদূর কি ব্যবস্থা নেবে সেটা আমি বলতে পারি না, বাট এটা আপনার জন্য একটা নেগেটিভ ফ্যাক্টর। তারা প্রশ্ন করতে পারে তুমি এর আগে মিথ্যে নাম দিয়েছিলে আমাদের কাছে, বলতে পারে। তো ওই ফিঙ্গারপ্রিন্টে কি তারা ফাইন্ড আউট করতে পারে? ফিঙ্গারপ্রিন্টে নেওয়ার মানেই তো হচ্ছে এই যে কেউ ফিঙ্গারপ্রিন্ট দিলে, কারণ কারোর ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে কোনোদিন মেলে না। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন আর ফিঙ্গারপ্রিন্টে যদি তাদের এই রেকর্ডটা থাকা উচিত, না থাকলে তো কিছু বলার নাই, থাকলে তারা অবশ্যই এটা ধরতে পারবে। এখন আমার কি করা উচিত? আপনার উল্লেখ করি নাই। জি, ওই আমি যে নতুন অ্যাপ্লিকেশন করছি আমার অরিজিনাল নাম দিয়ে এই অ্যাপ্লিকেশনে ওই জিনিসটা উল্লেখ করা হয়েছে। আমার মতে এটা উল্লেখ করে দেওয়াটাই ভালো ছিল, কারণ আমরা দেখেছি অনেক সময় যেরকম ছোটোখাটো ভুলটাল করলে সেগুলোর কথা উল্লেখ করে দিলে তারা সাধারণত ক্ষমা সুন্দর চোখে দেখে, কিন্তু ডিক্লেয়ার না করলে, হাইড করে যেতে চাইলে তারা অনেক সময় এটাকে ইউজ করে। আমার মতে এটা বলে দিলেই আপনি ভালো করতেন। আমি জানি না আপনাকে কারা অ্যাডভাইস বলছে যে এটা তারা লং টাইম এটা ফাইন্ড আউট করতে পারবে না, আর পারলেও তোমার কাছে ওরকম কোনো প্রুফ নেই, কারণ তোমার এটা পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট আছে আমাদের কাছে, ওটা যদি তুমি অ্যাভয়েড করো তারা খুঁজে পাবে না, কারণ কেননা এখানে তোমার অরিজিনাল সব কিছুই আছে। কথা হচ্ছে কি যে ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার একবার নেওয়া হয় আর সেই রেকর্ডটা যদি তাদের কাছে থাকে, নষ্ট না হয়ে গিয়ে থাকে, তাহলে এটা দিয়ে তারা কম্পেয়ার করলেই বার করতে পারবে। শুধু ফিঙ্গারপ্রিন্ট নয়, ছবি দিয়েও তারা 15-20 বছর আগের ছবিও তারা ডিটেক্ট করে বার করে ফেলতে পারে, এমন ঘটনা আমরা দেখেছি। এখন যেটা করবে কি, চেক করবে কি করবে না, এটা আমি বলতে পারবো না ভাইয়া। না, আমার প্রশ্ন আপনার কাছে একটা লাস্ট, এইটা যে আমি আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, তো সেই কারণে এরা কি এই ফিঙ্গারপ্রিন্ট এতদিন যাবত থাকে তাদের কাছে? থাকে, কেন থাকবে না, কারণ নইলে আপনার অপরাধীদেরকে ধরে কি করে? প্রশ্ন হচ্ছে আপনার জন্য তারা এটা চেক করবে কিনা। আমাদের এমনও ঘটনা আছে যে মানুষের ক্রিমিনাল রেকর্ড আছে যাদের সেটেলমেন্ট পাওয়ার কথা না, তারাও সেটেলমেন্ট পেয়েছে। কেন পেয়েছে? কারণ যে অফিসার তার কেস নিয়ে ডিল করছে সে খুব আলসে, সে হয়তো কম্পিউটারে চেক করতে চায়নি। যাই হোক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। আমরা যেটা বললাম যে তারা করবে কি করবে না এটা আমি বলতে পারি না, আর করলেও তারা কোনো অ্যাকশন নেবে কি না সেটাও আমি বলতে পারি না। তবে হ্যাঁ, তারা চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট বার করতে পারে, চাইলে তারা বলতে পারে তুমি এই কথাটা লুকিয়ে গেলে কেন, বা তুমি আগে আমাদেরকে মিথ্যে ইনফরমেশন দিলে কেন।
আমরা এরকম অনেক কেসই ডিল করেছি যেখানে তারা বলেছে যে তুমি অমুক সময় ধরা পড়ে কথা, এবং অনেক অনেক কিছু তাদের কাছে থাকে যেটা হয়তো আমরা সাধারণ দৃষ্টিতে বুঝি না। যেমন আমি এমনও ঘটনা জানি যেখানে একজন বলেছিল, একজন ইরানিয়ান এক মহিলা সে অ্যাসাইলাম ক্লেম করেছিল, এবং সে বলেছিল যে সেই দেশে আসার পরে যখন চলে যাওয়ার পরে তাকে এয়ারপোর্টে ইরানি রক্ষীরা তাকে ধরে তাকে তার হানি করে, তাকে এরা ধর্ষণ করে, এবং এটা নিয়ে সে বিরাট একটা কেস সে সাজিয়ে ফেলে। এবং কিন্তু দেখা যায় যে হোম অফিস তাকে তার অ্যাপ্লিকেশন রিফিউজ করে বলে যে তুমি কোনোদিনই ইংল্যান্ড ছেড়ে যাওনি, তুমি ইংল্যান্ডে ছিলে। কী করে তারা জানলো যে সে এদেশ থেকে যায়নি, এবং কী করে তারা জানলো যে তাকে সে ওই এয়ারপোর্টে তার এন্ট্রি হয়নি, কিন্তু এটা সত্যি তারা ঠিকই ধরে ফেলেছিল। আবার একই রকমভাবে আমি একটা পাকিস্তানি ক্লায়েন্ট নিয়ে ডিল করেছি যে সেখানে সে এখান থেকে অনেক দেরিতে গিয়েছে, ওভার স্টে করে গিয়েছে, এবং আপনি জানেন যে এদেশ থেকে যাওয়ার সময় এয়ারপোর্টে কিন্তু অনেক সময় স্টাম্প মারে না, এক্সিট ইনফরমেশন থাকে না। সে ওইভাবে ব্যবস্থা করেছিল যে পাকিস্তানে একটা ব্যাকডেট দিয়ে সেই স্টাম্পে একটা তার পাসপোর্টের স্টাম্প দিয়েছিল, তাতে দেখা গিয়েছে যে সে 6 মাসের মধ্যে ফিরে গেছে। আবার পাকিস্তান থেকে যখন সে আসতে যায় তখন তাকে ঠিকই এরা বলে দেয় যে তুমি কিন্তু অমুক তারিখে দেশ থেকে বেরিয়ে গেছো, যদিও সে বলে তার কাছে কোনো এক্সিট স্টাম্প ছিল না। কী করে তা জানতে পারলো এটা তারাই ভালো জানে। যাই হোক, আমরা আলোচনাতে ফিরে যাচ্ছি। আমরা বলছিলাম যে আন্ডার এজ যারা এই দেশে আসে তাদের ব্যাপারে আরেকজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আবুরেজা ভাইয়ের সাথে কথা বলতে পারি প্লিজ? আপনি কথা বলছেন, বলেন। আচ্ছা, আমি আমার এক রিলেটিভ 20 ইয়ার্স একটা কেস করবে। সরি, কি হয়েছে? সরি বলেন একটু, আপনার কথাটা কেটে গেল, বলেন। আমি জানতে চাচ্ছি আমার একজন কলিগ কেস করবে। আপনার একজন কলিগ আছে? হ্যাঁ, কলিগের কি হয়েছে? আমার একজন কলিগ, জি, সে 20 ইয়ার্স রুটের কেস করবে। 20 ইয়ার্স ওর সে অ্যাপ্লাই করে? হ্যাঁ, করবে, বলুন। হ্যাঁ, তো সে তার ফ্যামিলিগত ব্যাপারে মনে করেন একটা ফিকশন ছিল। কি ছিল? তার ফ্যামিলিগত ব্যাপারে কোন একটা প্রবলেম ছিল, তাকে ওরা জেলে ঢুকাই দিয়েছিল। সে 3 মাস জেলে ছিল। 3 মাস মানে 3 রাইতে 6 মাস। 3 মাস অরিজিনাল হলো 3 মাস, 3 রাইতে 6 মাস। আমি কথাটা পরিষ্কার হওয়ার জন্য বলছি, এতে তার কি কোনো সমস্যা হবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন তিনি 3 মাস জেলে ছিলেন, তিনি কি কোনো কনভিকশন হয়ে, তিনি কি কোনো আদালতের সামনে গিয়ে, ম্যাজিস্ট্রেট বা ক্রাউন কোর্টে গিয়ে তিনি কি কোনো শাস্তি পেয়েছেন? তিনি কি দণ্ডিত হয়েছেন? উনি ঠিক, আমি বলি প্লিজ, উনি জেলে যাওয়ার পরে তারিখে ওনাকে বলছিল যে তুমি দোষ স্বীকার করে নাও, যে তুমি এটা করতো। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছি উনি কনভিকশন হয়েছেন। ঠিক আছে, যেহেতু ওনার কনভিকশন হয়েছে, কনভিকশনটাকে ওনাকে ডিক্লেয়ার করতে হবে। এবং এই একটা কিন্তু নিয়ম আছে যে একটা মামলা মানে একটা শাস্তি পাওয়ার পরে কতদিনের মধ্যে অ্যাপ্লাই করা যায় না। আমার ধারণা ওনার বোধহয় 3 বা 5 বছরের একটা ব্যান থাকবে, সেটার পরে ওনাকে এটা অ্যাপ্লিকেশন করতে হবে। এটা একটা চার্ট আছে, এই ঘটনাটা করছিল। জি, 2008-এ এই ঘটনাটা। হ্যাঁ, 2008-এ যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে হয়তোবা উনি ওনার সেই যেটা বলে স্পেন্ড কনভিকশন স্পেন্ড হয়ে যাওয়ার কথা, কারণ 2008 মানে প্রায় 17 বছর হয়ে গেছে। 17 বছর হওয়ার কারণে এটা ওনার স্পেন্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু এটাকে ওনার ডিক্লেয়ার করা লাগবে, মানে কেসের মধ্যে এটা উল্লেখ করা লাগবে, অ্যাপ্লিকেশনে উল্লেখ করা লাগবে। আচ্ছা আচ্ছা, এই আমাদের কোন সমস্যা হবে যে তুমি এটা করতে, কারণ তোমাকে দেওয়া যাবে না? আমি বললাম যে এখানে একটা স্পেন্ড কনভিকশন বলে একটা ব্যাপার আছে, যে কোনো শাস্তি পেলে শাস্তিটা কতদিন পর্যন্ত এই শাস্তিটা, যেটাকে আমরা বলি স্পেন্ড আনস্পেন্ড, তো এটা আমার ধারণা অনুযায়ী স্পেন্ড হবে, কারণ এটা 17 বছর হয়ে গেছে, কিন্তু এটা ডিক্লেয়ার করা লাগবে। আচ্ছা, এবং ডিক্লেয়ার করার পরে যদি তারা মনে করে এইটাতে তার গুড ক্যারেক্টার এফেক্টেড হবে না, তবে তারা তাকে হয়তো তার এটা বেনিফিট দেবে। কিন্তু যেহেতু এটা স্পেন্ড হয়ে যাওয়ার কারণে একটা 50-50 চান্স আছে যে তাকে হয়তো এটা তার গুড ক্যারেক্টারে তারা নেবে না। ওকে, থ্যাংক ইউ। আসসালামু। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বাচ্চাদের এজ
অ্যাসেসমেন্ট নিয়ে। এখন প্রশ্ন হয় যে এখন বাচ্চা যখন কেউ দেশে আসে সে একটা বয়সের কথা বলে, তার বয়স আসলেই এরকম কিনা। আমরা দেখেছি যে অনেক অ্যাডাল্ট, অনেক বয়স্ক লোকও নিজেকে বাচ্চা বলে ক্লেম করে এবং এটা প্রায় অনেক হাস্যকর সব ঘটনা ঘটে। যেমন আমরাও দেখেছিলাম যে একজন, আমাদের একটা কেসে আমরা দেখেছিলাম যে সে নিজেকে ক্লেম করে তার বয়স হচ্ছে 15 না 16 এবং পরে তার এজ অ্যাসেসমেন্টে ডাক্তাররা বলে তার নাকি বয়স 37। চিন্তা করে দেখেন 20 বছরের ফারাক, তবুও সে ক্লেম করেছে যে তার বয়স 16। তো এরকম ঘটনা ঘটে। যেটা হয়, সমস্যাটা হয় যখন কারোর বয়স হয় বর্ডার লাইন। এখন কারোর বয়স হয়তো 16 বা 17, তাকে দেখতে 19-20 বলে মনে হচ্ছে, কিংবা কারোর বয়স হয়তো 19-20, তাকে দেখতে 16-17 বলে মনে হচ্ছে। বর্ডার লাইন কেসগুলি নিয়ে প্রবলেম হয়। আমরা দেখেছি এটার জন্য যেটা হয় যে এজ অ্যাসেসমেন্ট হয়। একটা হয় সোশ্যাল সার্ভিস, তারা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে এজ অ্যাসেসমেন্ট করে, ইমিগ্রেশন অফিসাররা তো করেই, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা ডাক্তার, একজন শিশু বিশেষজ্ঞকে দিয়েও আমরা তার বাচ্চার এজ অ্যাসেসমেন্ট করা হয়। এখন হোম অফিস যেটা বলতে চাচ্ছে, তারা এটা নিয়ে এই বাচ্চার এজ অ্যাসেসমেন্ট নিয়ে অনেক মামলা হয়েছে। অনেক ক্ষেত্রে একটা বাচ্চাকে ডিটেনশনে রাখার জন্য পরবর্তীকালে তাকে হোম অফিস অ্যাকসেপ্ট করেছে যে সে বাচ্চা ছিল, এবং বাচ্চাদেরকে যেহেতু আমরা আগেই বলেছি ডিটেনশনে রাখা যায় না, এর জন্য হোম অফিসকে অনেক ক্ষতিপূরণ দিতে হয়েছে। একজন কলার বোধহয় যুক্ত হতে যাচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। আমি 2 মিনিট আগে ফোন করছিলাম। আমি আমার আরেকটা কথা আমার পরিষ্কার বলতে পারিনি। এই যে বলছিলাম যে একজন মানুষ 3 মাস জেলে ছিল, এখন তার যে 3 মাস জেলে ছিল এই কারণে কি 20 বছরের পরে আরো 3 মাস ওয়েট করা লাগবে কিনা? না না না, এটা হচ্ছে তার শাস্তি পাওয়ার পরে। আপনি যদি একটু গুগলে গিয়ে চেক করেন স্পেন্ড কনভিকশন, ওখানে দেখুন চার্ট আছে যে কত সেন্টেন্স পেলে কতদিন পরে। তা আমার ধারণা যেহেতু এটা 17 বছর হয়ে গেছে, এটাই কি কনভিকশনটা স্পেন্ড হয়ে গেছে, এবং উনি মাত্র 3 মাসের, উনার অরিজিনাল জেল ছিল কয় মাসের শাস্তিদণ্ড? অরিজিনাল জেল ছিল উনি, আমি তো বলছি 3 মাস জেলে ছিল, দিনে রাতে 6 মাস হয়েছে। দিনে রাতে বলে এমন কোনো হিসাব নাই। আপনি কিভাবে কোন ভাষাতে কথা বলছেন আমি বুঝতে পারছি না। দিনে রাতে বলে কোনো দিন নাই। কথা হচ্ছে যে এদেশে মানুষকে যখন একটা সেন্টেন্স দেয়, সেই সেন্টেন্সের পুরোটা তাকে খাটতে হয় না। একটা সময়ের পরে তারা হয়তো প্যারোলে তারা রিলিজ পায়, কিংবা অটোমেটিক রেমিশন বলে একটা ব্যাপার আছে। সেখানে কি হয়, একটা মানুষ তার মূল সেন্টেন্সের অর্ধেক তাকে খাটতে হয়, তারপরে তার গুড বিহেভিয়ারের কারণে তাকে তারা ছেড়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে তার অরিজিনাল সেন্টেন্স কত ছিল, সেটার পরেই এটার টাইমটা নির্ধারণ করবে। আপনি যদি একটু গুগলে সার্চ করে দেখেন স্পেন্ড কনভিকশন, সেই কনভিকশনটা চার্ট দেওয়া আছে যে কত সেন্টেন্স হলে কতদিন পর্যন্ত এটা আনস্পেন্ড থাকবে, তারপরে সেন্টেন্সের নেচার থাকবে। এখন তিনি যদি একটা আমরা যেটাকে বলি সেক্সুয়াল অফেন্স করে থাকেন, এরকম কোনো অফেন্স করলে সেটাকে কিন্তু স্পেন্ড অনেকদিন সময় লাগে। অনেকেরই কিন্তু যদি তিনি বাচ্চাদের সাথে এই ধরনের কোনো কাজ করে থাকেন, তবে তার কিন্তু চাইল্ড রেজিস্টার, যারা চাইল্ড সেক্স অফেন্ডারের একটা রেজিস্টার, তার নামও চলে যায়, সেখানে কিন্তু তার সময় লাগবে। তো আপনার প্রথম স্টার্টিং পয়েন্ট হবে, আগে আপনি দেখেন তার অরিজিনাল সেন্টেন্সটা কত ছিল, কতদিন সে খাটছে এটা ইম্পর্টেন্ট না, তার সেন্টেন্স ছিল কতদিনের, সেটা হচ্ছে তার আসল ব্যাপার। 3 মাস, হ্যাঁ 3 মাস সেন্টেন্স হলে তার 3 মাস খাটার কথা না, যদি না জেলখানে গিয়ে তার ব্যবহারটা খারাপ হয়। আগে আমি বলেছি অটোমেটিক রেমিশন আছে, যত সেন্টেন্স পায় তার অর্ধেক মানুষ খাটে। এই জন্য তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে তুমি আসলে কি সেন্টেন্স পেয়েছিলে, কি অপরাধের জন্য তুমি পেয়েছিলে। তো নিয়ম হচ্ছে অটোমেটিক ডিপোর্টেশন হাব। আর প্যারোলে কী হয়, মানুষ অনেক সময় 1/3 বা 2/3 সেন্টেন্স পাওয়ার পর তাদেরকে প্যারোলে রিলিজ করে দেয়, তারা বলে রিলিজ অন লাইসেন্স। এবং উনিও দেখবেন যে উনাকে হয়তো খুব সম্ভবত তাকে তারা লাইসেন্স দিয়ে তাকে হাফ সেন্টেন্স সার্ভ করার পরে তাকে তারা হয়তো মুক্ত করে দিয়েছে। উনি যদি নিশ্চিত না হন, তবে উনি ওনার পুরাতন ক্রিমিনাল সলিসিটরের সাথে যোগাযোগ করুন, তারা তাকে বলবে তার অরিজিনাল সেন্টেন্স কী ছিল এবং কতটুকু সময় তাকে সার্ভ করতে হয়েছে। থ্যাংক ইউ। আসসালাম। আরেকজন কলার মধ্যে যুক্ত হচ্ছেন, দেখি কে আসছেন। হ্যালো কলার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন, কি করতে পারি? জি ভাই, আমি সলিসিটর সাহেব বলি,
কথা বলছেন আপনি? আচ্ছা ভাইয়া, এটা একটু মানে ডিফিকাল্ট কি কোয়েশ্চেন, বিকজ আমি জানি না এটা আপনার সলিউশন জানার পারি। সো বেসিক্যালি আমার একটা ঘর রেন্টই আছে, জি, বাট এটা আমার নেক্সট ডোর কোনো টেনেন্টের লাগে প্রবলেম নাই। নেক্সট ডোরের লগে কি প্রবলেম বলতে তার আপনার রুফে দিয়া পানি লিকিং করিয়া আমার গড় এফেক্ট করে আর কি। তো এখন এটা লাগে আমার যে এজেন্ট আছে, এজেন্টে 2-1 বছর ধরিয়া জিও করে বা কিছু করতে পারেন না, কোনো রেসপন্স দেয় না। বাদে এখন রেসপন্স দিছে, এটা হে লাইবিলিটি নাই। তো এটা লাগে আমি কিতা করতাম পারি? এটার জন্য যেটা আপনি করতে পারেন, এটার জন্য তার বিরুদ্ধে আপনাকে টর্টে মামলা করতে হবে। এটা একটা নুইসেন্স হতে পারে, আপনি এটাকে নুইসেন্সে মামলা করতে পারেন টর্টে। আপনাকে অবশ্যই একজন ভালো যারা টর্টের স্পেশালিস্ট এরকম লয়ারের কাছে যাবেন, গিয়ে তাকে আগে আপনি নোটিশ দেবেন, নোটিশ দিয়ে বলবেন যে এটাকে রেকটিফাই করার জন্য। একটা হতে পারে যদি এটা কন্টিনিউইং থাকে, যদি এই পানি এখনও পড়তে থাকে, সেক্ষেত্রে আপনি ইনজাংশন চাইতে পারেন, আপনি কোর্টের কাছ থেকে অর্ডার চাইতে পারেন যে তাকে সেজন্য এটা স্টেপ নেয় যাতে এই পানি না আসে, এবং আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন, ক্ষতিপূরণ দিতে পারবেন। এটা অবশ্যই মামলা করতে পারবেন। আমি এইটা পর্যন্ত যাবো কি, যে সময় মেঘ দেয় আর কি, জি, এই সময় মেঘ দিলেও আর কি তার উপরে দিয়ে পানি পড়ি আমার ওয়াল ড্যামেজ করি নাই। বুঝতে পেরেছি। এটার জন্য যেটা বললাম, এটার জন্য আপনার অ্যাকশন হচ্ছে নুইসেন্সে, ল অফ নুইসেন্স। আপনি টর্টের মামলা করবেন এবং সেখানে গেলে আপনি ওই যে বললাম, আপনি ইনজাংশন নিতে পারেন, ক্ষতিপূরণ চাইতে পারেন, তাকে বলতে পারেন যেন সে এই অ্যাকশনটা সে নেয়। তবে তার আগে আপনি সলিসিটর সাহেবকে দিয়ে আপনি একটা নোটিশ দেবেন, লেটার বিফোর অ্যাকশন। তাকে বলবেন যেন সে তার যে প্রবলেম হচ্ছে, সেই নুইসেন্স সে যেটা করছে, সেই নুইসেন্সটাকে যেন সে অ্যাবেট করে, অ্যাবেটমেন্ট অফ নুইসেন্স যেন হয়। এবং যদি সে না করে, তবে তার প্রতি আপনি ক্ষতিপূরণের মামলা অবশ্যই করতে পারবেন। এবং সেক্ষেত্রে যেটা আপনার লাগবে, আপনার যে ওয়াল ড্যামেজ হয়েছে, সে ড্যামেজ জন্য একজন যারা এক্সপার্ট, যারা বিল্ডিং এক্সপার্ট, বিল্ডার, তাকে দিয়ে আপনাকে অ্যাসেস করাতে হবে যে কী পরিমাণ ক্ষতি আপনার হয়েছে এবং ক্ষতির কারণটা কী, এবং ক্ষতিটাকে ঠিক করতে গেলে আপনার কী পরিমাণ পয়সা লাগবে, সেভাবে আপনি অ্যাসেসমেন্ট করে এটাও আপনি কোর্টে সাবমিট করতে পারবেন। তবে আগে আপনাকে একটা লেটার বিফোর অ্যাকশন দিয়ে শুরু করতে হবে। এটা একটা সিভিল লিটিগেশন, এটা অনেক ব্যয়বহুল। যাই হোক, আপনি বুঝতে পেরেছেন, এটা আপনি এভাবে ব্যবস্থা নেবেন, লেটার বিফোর অ্যাকশন নিয়ে। আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে ফিরে এসে আমরা আবার কথা বলবো। সেই দর্শকবৃন্দ ততক্ষণ থাকুন আমাদের সাথে, আবার কথা হবে। সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা। তো বিরতির আগে আমরা যে আলোচনা করছিলাম যে বাচ্চাদের যারা চাইল্ড অ্যাসাইলাম সিকার তাদের ব্যাপারে, দুঃখিত, কথা বলছিলাম যে বাচ্চাদের ব্যাপারে, তারা যারা আনঅ্যাকম্পানিড, যে সমস্ত বাচ্চাদের সাথে কোনো অভিভাবক নাই, তারা এদেশে এসে হাজির হয়েছে, তাদের ক্ষেত্রে তো তাদের বয়স নিরূপণ করাটা খুবই জরুরি। কারণ তারা যদি বাচ্চা হিসেবে ট্রিটেড হয়, তাহলে যে কতগুলো অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে তাদেরকে কখনো ডিটেনশন সেন্টারে রাখা হয় না, বা তাদেরকে অ্যাডাল্ট বা বয়স্ক লোকদের সাথে রাখা হয় না, তাদেরকে আলাদা রাখার বন্দোবস্ত করা। অধিকাংশ ক্ষেত্রে তারা বিভিন্ন যে লোকাল কাউন্সিল আছে, লোকাল কাউন্সিলের যে সোশ্যাল সার্ভিস আছে, সোশ্যাল সার্ভিসে তাদেরকে দিয়ে দেওয়া হয়। এবং তাদেরকে সোশ্যাল সার্ভিস কী করে, এদেরকে বিভিন্ন ফস্টার যে সমস্ত ফ্যামিলি আছে, ফস্টার ফ্যামিলি থেকে তাদেরকে দেওয়া হয়। অনেক ছোটো হলে দেখা যায় তাদের ফস্টার প্যারেন্টও অ্যাপয়েন্টমেন্ট হয়, তারা তাদেরকে দেখাশোনা করে, তখন তারাই তাদের স্থানীয় গার্ডিয়ান হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে একটি বাচ্চা আসলে বাচ্চা কিনা। যেটা আমরা বললাম যে অনেক সময় বাচ্চারা একটা বর্ডার এজে থাকে, যেখানে তারা 16-17 হতে পারে, 18-19-20 হতে পারে। অনেক সময় বাচ্চাদের ঠিক চেহারা দেখে বোঝার উপায় নাই যে তারা আসলে বাচ্চা কিনা। এবং আমরা দেখেছি যে বিভিন্ন
ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন জায়গা থেকে যখন বাচ্চারা আসে এক একটা দেশের পরিবেশের কারণে এক এক বাচ্চাকে একরকম দেখা যায়। কোনো কোনো দেশে আমরা দেখি যে বাচ্চাদের 17-18 বছর বয়স হয়েও ঠিক মতো মুখে দাড়ি গজায় না, আবার কোনো কোনো জায়গাতে 14-15 বছরেও কিন্তু দেখা যায়, বিশেষ করে পাহাড়ি অঞ্চল থেকে বা খুব দুর্গম অঞ্চলে যারা থাকে এদেরকে দেখা যায় এরা খুব কম বয়সে এদেরকে বয়স্ক লাগে এবং তাদেরকে দেখলে তাদের দেখা যায় অনেকের তো মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়ে গেছে। তো এটাও একটা সমস্যা হতে পারে, এটা দেখে অনেকে মনে করতে পারে এদের বয়স বোধ 18 বেশি। আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে, যে যখন অনেক দূর কোনো পথ দিয়ে কেউ জার্নি করে আসে, আমরা দেখেছি যে কীভাবে 8-10 হাজার মাইল ঘুরে পাহাড় পর্বত দিয়ে নদী নালা সমুদ্র পেরিয়ে এই দেশে আসে। এই জার্নি, এই আসার জার্নিতেই কখনো কখনো সময় দেখা যায় যে 1 বছর কেটে যায়। এরকম জার্নি করে এরকম দীর্ঘ যাত্রার পরে যখন একটা বাচ্চা এই দেশে এসে পৌঁছায়, অনেক বাচ্চাকে তখন তাদের বয়স অনুপাতে অনেক বড় লাগে। আমার নিজের এরকম অভিজ্ঞতা আছে, কারণ আমি এটার পর আমি অনেক কাজ করেছি। সেখানে দেখা গিয়েছে যে প্রথম যখন একটা বাচ্চা এসে হাজির হয়েছে, সোশ্যাল সার্ভিসে তাদেরকে অ্যাসেস করে বলেছে তার বয়স 19। তারপরে বাচ্চা এখানে 1 মাস থাকার পরে একটু মোটামুটি একটা ফস্টার ফ্যামিলির সাথে থাকার পরে একটু সুস্থির হওয়ার পরে ঠিকমতো গোসল টোসল খাওয়া দাওয়া করার পরে যখন আবার অ্যাসেসড হয়েছে 1 মাস পরে, তখন সে একই সোশ্যাল সার্ভিস বলছে না তার বয়স হচ্ছে 16। সেই জন্যে এই এজ অ্যাসেসমেন্টটা একটা কঠিন একটা ব্যাপার, কমপ্লেক্স ব্যাপার। এটা নিয়ে বহুত মামলা মোকদ্দমা হয়েছে, অনেক ক্ষেত্রে হোম অফিস তারা হেরে গেছে। দেখা গেছে যে একটা বাচ্চা তাকে অ্যাডাল্ট মনে করে অ্যাডাল্টের সাথে তাদেরকে রাখা হয়েছে, ডিটেনশনে রাখা হয়েছে। এটার কারণে বাচ্চার অনেক মানসিক ক্ষতি হয়ে গেছে। একটা বাচ্চাকে আপনি নিশ্চয়ই বয়স্ক লোকদের সাথে আপনি রাখবেন না একই ডিটেনশন সেন্টারে বা একই হোটেলে। তো এটার জন্য অনেক ক্ষতি হয় এবং হোম অফিসকে হাজার হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে হয়েছে। তো এখন হোম অফিস তারা কী করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই টেকনোলজির মাধ্যমে তারা নাকি বয়স নিরূপণ করবে। তাদের মতে তারা বলতে চাচ্ছে যে এটা অনেকটা এটা প্রথমত এটার ব্যয় অনেক কম এবং অনেক কম খরচে এটা করা সম্ভব এবং এটা অনেকটা আমরা বলবো যে সঠিকভাবে তারা নাকি এই এআইয়ের মাধ্যমে বয়স নিরূপণ করা সম্ভব। তো জানি না এটা নিয়ে কতটা সফল হবে, এ ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানগুলি কী কমেন্ট করে আমরা জানি না, আমরা দেখতে হবে। তবে এটা সরকারের এখন একটা পরিকল্পনা যে তারা এআইয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বয়স নিরূপণ করবে। আজকে আমরা আরেকটা আপডেট দিয়ে আমরা আপডেট শেষ করব, যেটা হচ্ছে যে ডিটেনশন সেন্টারে যারা আছেন সেখানে অভিযোগ করা হয়েছে যে তারা নাকি সঠিকভাবে ইমিগ্রেশন অ্যাডভাইস এই সেবাটা তারা পাচ্ছেন না। আমি নিজেই কিন্তু এই ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারের সাথে জড়িত। আমি যে ফার্মের সাথে জড়িত, আমাদের ফার্মের কন্ট্যাক্ট আছে। আমরা 6টা ডিটেনশন সেন্টারে আমরা যাই, সেখানে আমরা নিয়মিতভাবে সার্জারি করি, নিয়মিতভাবে সেখান থেকে আমরা ক্লায়েন্টদেরকে দেখি এবং সেই সমস্ত ক্লায়েন্টদের যাদেরকে আমরা কিছু করা সম্ভব তাদেরকে আমরা নেই, তাদেরকে আমরা হেল্প করে থাকি। এখানে একটা অভিযোগ করেছে এবং তারা বলেছে যে প্রায় মাত্র 36% ক্ষেত্রে দেখা যায় যে তারা নাকি লিগাল রিপ্রেজেন্টেশন পাচ্ছে এবং এ ব্যাপারে তারা ঠিক মতো পায় না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র বেল বা এই ধরনের একটা ম্যাটারে সাহায্য তারা পায়, অন্য ব্যাপারে সাহায্য পায় না। এটা নিয়ে একটা বিরাট কনসার্ন দেওয়া হয়েছে। এই যে রিপোর্ট নিয়ে আমার কিছু বলার আছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে ডিটেনশন সেন্টারে যখন যাওয়া হয়, ডিটেনশন সেন্টারে সার্জারি করা হয়, তখন দেখা যায় যে অধিকাংশ যারা ডিটেইনি আছে এদের জন্য আসলে কিছুই কিন্তু করার থাকে না। এখন লিগাল এড একটা পাবলিক ফান্ড, এটাকে আপনি কেন নষ্ট করবেন এমন একটা পারপাসে যেখানে আসলে কিছুই করার নাই। যেমন ধরুন একজন হয়তো এদেশে আসলো ছাত্র হিসেবে এসে সে পড়াশোনা করলো না, সে কখনো কলেজে গেল না, কোথাও কাজ করা শুরু করলো, দেখা গেলো তাকে তার কাজের জায়গা থেকে ইমিগ্রেশন ধরে নিয়ে গেল, তাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হলো। এখন তার জন্যে আমার তো আসলে কিছুই করার নাই, একটা জামিনের কেস করা ছাড়া তার কিছুই করার নাই। এবং দেখা যাবে হয়তো বা
জামিন করারও কোনো গ্রাউন্ড নাই, কারণ তার এদেশে কোনো আত্মীয় স্বজন নাই, তার থাকার কোনো জায়গা নাই, তার কোনো সিকিউরিটি বা কোনো সিউরিটি মানি, তো কোনো ডিপোজিট, যেটাকে আমরা বলি জামানত দেওয়ার মতো তার নিজেরও কোনো সামর্থ্য নাই, তার জন্য দাঁড়ানোরও কোনো সামর্থ্য নাই। তো তার জন্য তখন আপনি কিভাবে একটা বেল অ্যাপ্লিকেশন করবেন? এই বেল অ্যাপ্লিকেশন করলে আপনি জানেন যে অ্যাপ্লিকেশনটা ফেল করবে। এখন যেটা হতে পারে, এখানে একটা প্রভিশন আছে যে যার কোনো যাওয়ার জায়গা নাই তার জন্য হোম অফিস থেকে তার থাকার জায়গা চাওয়া যাইতে পারে, কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলি হোম অফিস 3-6 মাসেও তারা কোনো থাকার জায়গা দেয় না। এবং থাকার জায়গা না হলে কি হবে, বেল যদি গ্রান্টও হয়, হোম অফিস কোনো অ্যাকোমোডেশন না দেওয়ার কারণে তাকে রিলিজ করা হবে না। এবং যে কোনো লয়ার তারা যখন লিগাল এডের ফান্ড ইউজ করে তারা দেখবে এটা তো একটা মিনিংলেস অ্যাপ্লিকেশন, আর তার তো অরিজিনাল কিছুই করার নাই, তার এই দেশে থাকার মতো কোনো অ্যাপ্লিকেশন করার নাই, কোনো ফ্যামিলি নাই, কিছু নাই। পড়ার জন্য সে ভিসা পেয়েছে, সে পড়াশোনা করেনি, এখন তার জন্য আপনি কী করবেন? সে কী হবে, ইনভ্যারিয়েবলি তাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। আমরা নিজেরও অভিজ্ঞতা আছে যে আমরা একটা সার্জারিতে আমরা 10 জন করে ক্লায়েন্ট দেখি, 1 বা 2 জনের বেশি কিন্তু নেওয়া যায় না। তো এই জন্যে এই যে এখানে তারা যেটা বলতে চাচ্ছে যে অধিকাংশ ডিটেইনিরাই তারা পাচ্ছে না, এটা যেমন সঠিক, কিন্তু তারা এর কারণটা তারা জানে না, কেন তাদেরকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। আবার দেখা যায় অনেকে আসছেন যারা হয়তো ডিপোর্টেশন, এদেশে এসে একটা অপরাধ সংগঠিত করার পরে তারা এখন ডিপোর্টেশন ফেস করছেন। এবং যারা দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু এদেশে আসলে কিছুই করার নাই। ডিপোর্টেশনের জন্যে যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, যেহেতু আমরা জানি যে একটা পাবলিক পলিসি আছে যে ডিপোর্টেশন অফ ফরেন ক্রিমিনাল হচ্ছে ফর পাবলিক পারপাস, পাবলিক ইন্টারেস্টে একজন ফরেন ক্রিমিনালকে দেশ থেকে ডিপোর্ট করতে হবে। এবং তার যদি এদেশে কোনো ফ্যামিলি না থেকে থাকে, তার যদি এদেশে থাকার কোনো কারণ না লেগে থাকে, তো তার জন্য ডিপোর্টেশনের কেসটা একজন লিগ্যাল এড সলিসিটর কেন নেবে? তো এই জিনিসগুলি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড্রেস হয়নি। এটা হলে হয়তো বা আমরা বলবো যে হয়তো এই যে উনি যে অভিযোগটা করেছে, অভিযোগটা আসলে কতটুকু সঠিক এটি বিবেচনা করতে হবে। যারা এই রিপোর্টটা করেছেন তাদেরকে আমরা বলবো যে তারা এই কারণটাও অনুসন্ধান করুন যে কেন যারা ডিটেনশন সেন্টারে যারা আছেন, ডিটি সলিসিটর স্কিম আছেন, তারা কেন অধিকাংশ কেসগুলিকে তারা গ্রহণ করতে চায় না। মনে হচ্ছে একজন কলার যুক্ত হচ্ছেন, কলারটাকে নিয়ে নিই। হ্যালো কলার। হ্যালো কলার। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা প্রশ্ন আসলো। জি করেন। জি, আমার এক ভাই মনে করো 22 জুলাই আগে ওয়ার্ক পারমিটে কানো ওয়াইফে ভিসা পাইতো। জি জি, তাই তো তার ওয়াইফ ও ডিপেন্ডেন্ট আইতা চাই না, এখন 22 তারিখের বাদে ইংলিশ টেস্টটা লাগবে না লাগতো না? যদি তার ভিসা গ্রান্ট হয়ে থাকে 22 জুলাইয়ের আগে, তাহলে তো কোনো প্রবলেম নাই। আর ভিসা যদি গ্রান্ট হয়ে থাকে 22 জুলাইয়ের আগে ফাইলিং ভিসা, হ্যাঁ পেয়েছে, তখন কি তিনি তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন? মনে রাখতে হবে 22 জুলাইয়ের পরে কিন্তু আর ডিপেন্ডেন্ট আনা যাবে না। কারণ ওয়াইফে তো ভিসা পাইছেন 22 জুলাইয়ের আগে, তখন 22 জুলাই বা থানলে ডিপেন্ডেন্ট করে আনা যাইতো না? জি, তার জন্য পারা যাওয়ার কথা, কারণ তিনি আগে রুলে এসেছেন। জি জি, ওকে ওকে থ্যাংক ইউ। তো যেটা আমরা বলছিলাম যে এই যে ডিটেনশন সেন্টারে অনেকেই যান এবং যাওয়ার পরে তারা যে লিগ্যাল সার্ভিসটা পাচ্ছেন না, স্পেশালি লিগ্যাল এইডে, এ ব্যাপারে আসলে ঠিকমতো বোঝা দরকার। এটা একটা মানে কি বলবো যে ঢালাওভাবে বললেই হবে না যে তারা পাচ্ছে না, অবশ্যই তারা হয়তো পাচ্ছে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের জন্য আসলে করার কিছু আছে কি না এটা মনে রাখতে হবে। কিছু করার না থাকলে তারা সার্ভিস পাচ্ছে না, সার্ভিস দিয়ে কি হবে? তাদের সার্ভিস দেওয়ার মতো তো আসলে কিছু নাই। আমরা আরেকটা পয়েন্টে এখানে কথা বলতে পারি, সেটা হচ্ছে যে লয়ারদের দায়িত্ব এবং কর্তব্য, তারা কী ধরনের সার্ভিস আপনাকে দিতে পারে, স্পেশালি ইমিগ্রেশনের পারপাসে। অনেক সময় আমরা দেখি যে আচ্ছা, আমরা এইটা নিয়ে আলোচনা করব, লয়ারদের দায়িত্ব কর্তব্য এবং তাদের বিরুদ্ধে অভিযোগ অনেক সময় করা হয়ে থাকে। সেটা নিয়ে আমরা একটা ব্রেকের পরে, আমরা আজানের একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে কথা বলবো আবার।
শুধু দর্শকবৃন্দ, আজানের বিরতির পর ফিরে এলাম একটা ছোট একটা সেগমেন্ট নিয়ে। তো বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম যে লয়ার ইমিগ্রেশনের কেসের ক্ষেত্রে একটা লয়ারের দায়িত্ব কর্তব্য কী, এবং আমরা যে প্রায় সময় শুনি অভিযোগ যে লয়ার আমার কেসে ঠিকমতো করেনি, এ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। এই যা একটা অভিযোগ যে আমার ইমিগ্রেশন কেস ছিল, আমার লয়ার কিছুই করেনি। প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্ন করতে চাই যে আসলে কি কিছু করার ছিল কি? আমরা আসলে লয়ারের কাছে ইমিগ্রেশনের কেসে যাব কী জন্যে? এখানে লয়ারের কিন্তু দায়িত্ব আপনার জন্য একটা কাহিনী বানায়, আপনার জন্য ডকুমেন্ট জোগাড় করে দিয়ে কেসটা বানিয়ে দেওয়া। এটা কিন্তু হবে এক ধরনের, এটা একটা অপরাধ, এটা প্রফেশনালি মিসকন্ডাক্ট। লয়ার, আপনি যাবেন, আপনি অ্যাপ্লাই করবেন, আপনি আপনার ওয়াইফকে বাংলাদেশ থেকে আনবেন, এটা লয়ারের কিন্তু কর্তব্য না আপনার জন্য পে স্লিপ বানায় দেওয়া, আপনার জন্য একটা এমপ্লয়মেন্ট দেখায় দেওয়া, একটা ফেক এমপ্লয়মেন্ট তৈরি করে দেওয়া। এগুলো কিন্তু লয়ারের দায়িত্ব নয়। আপনারই দায়িত্ব সমস্ত ডকুমেন্ট নিয়ে আসা। লয়ার আপনাকে বলবে আপনি যদি স্পন্সর করতে চান আপনার ওয়াইফকে, তাহলে কী কী ডকুমেন্ট আপনার লাগবে সেই তালিকা তিনি হয়তো আপনাকে দেবেন। তো তিনি আপনার জন্য ডকুমেন্টগুলো বানিয়ে দেবে না, ফলস ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে দেবে না, পে স্লিপ বানিয়ে দেবে না, কি বলে ট্যাক্সের পেপার তিনি বানিয়ে দেবেন। এটা তার দায়িত্ব নয়, এটা হচ্ছে আপনারকে নিয়ে আসা। তো ফলে এই এক্সপেকটেশনটা থাকাটাই অন্যায় যে আমি লয়ারের কাছে গেলাম, লয়ার আমাকে এগুলো কিছুই করে দিল না। হ্যাঁ, লয়ার যদি আপনাকে অ্যাডভাইসটা না করে যে তোমার এইটাই লাগবে, এখন যদি লয়ার তাকে না অ্যাডভাইস করে যে তোমার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, 6 মাসের পে স্লিপ লাগবে, এমপ্লয়ের কাছে চিঠি লাগবে, এগুলো না বললে তো অবশ্যই লয়ার তার জন্য ঠিক কাজটা করলো না। কিংবা তাকে বলে দেওয়া যে আপনার স্ত্রী যদি আগে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন সেটা তাকে বলতে হবে, এবং কেন তার অ্যাপ্লিকেশনটা প্রত্যাখ্যান হলো এটা তিনি বললেন। বা তিনি সব কিছু গুছিয়ে যদি একটা কাভার লেটার না দেন, কাভার লেটার তাকে দিতে হবে এমন কোনো কথা নেই। এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নয়। কাভার লেটার দেওয়াটা অবশ্যই ম্যান্ডেটারি নয়, কিন্তু কাভার লেটারটা দিলে কি হয়, এটা হেল্প করে। কারণ আপনার কেসটা কি এটা সামারাইজ করে কী কী ডকুমেন্ট আছে, কোন ডকুমেন্ট কি এস্টাবলিশ করে এটা বুঝিয়ে দিলে এটা ইমিগ্রেশন অফিসারের জন্য তার কাজটা সহজ হয়ে যায়। তিনি জানতে পারছেন কোন ডকুমেন্টটা কী জন্য পাঠানো হয়েছে, কোন ডকুমেন্টটা কী বলছে। তো এটার জন্যে আমরা মনে করি কাভার লেটারটা দেওয়া খুবই হেল্পফুল, এবং আমরা দিয়ে থাকি। এবং আমার ধারণা আমাদের বাঙালি কমিউনিটির অধিকাংশ লয়ারাই কিন্তু কাভার লেটার দেয়। আমি যে সমস্ত ফাইল দেখেছি সেখানে আমরা দেখেছি যে তারা আন্তরিকভাবে চেষ্টা করে। এরপরও যদি কোনো কারণে কারো অ্যাপ্লিকেশনটা লস্ট হয়, তিনি যদি হেরে যান, এটার জন্য কিন্তু ঢালাভাবে লয়ারকে দায়ী করা ঠিক হবে না। দেখতে হবে কী কারণে তার নিজের অ্যাপ্লিকেশনটা প্রত্যাখ্যান হলো। সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে অ্যাসাইলামের ক্ষেত্রে। আমি দেখেছি অ্যাসাইলামের ক্ষেত্রে অ্যাসাইলাম নিয়ে আমাদের কমিউনিটিতে একটা বাজে ধারণা কাজ করে। তারা মনে করে কিছুই করার নাই, এদেশে আসছে, যেতে চায় না, একটা অ্যাসাইলাম করে দিই। অ্যাসাইলাম কিন্তু এরকম না, এটা একটা রেসিডিউয়ারি ক্যাটাগরি না যে সব কিছু ফেল করলে অ্যাসাইলাম করতে হবে। অ্যাসাইলাম আমি অনেকবারই বলেছি, বারে বারে বলছি, শুধুমাত্র তাদের জন্যে যাদের দেশে গেলে বিপদ হবে, যাদের দেশে গেলে তাদের নিরাপত্তা বা স্বাধীনতা বিঘ্ন হবে, যারা দেশে গেলে তাদের মানবাধিকার ক্ষুণ্ণ হবে, এই ধরনের মানুষের জন্যে আপনি অ্যাসাইলাম বা প্রোটেকশন রুট, আপনার কী হলো, কোনো আপনি যেতে পারছেন না, যেতে চাচ্ছেন না, এত পয়সা খরচ করে আসলেন, থেকে যেতে চাচ্ছেন, একটা অ্যাসাইলাম করে দিলাম। এভাবে অ্যাসাইলামটা চলে না। এবং এই ধরনের অ্যাসাইলাম ক্লেম করে আপনি আপনার আইনজীবীর বলে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছেন। তিনি আপনি কীভাবে তিনি আপনার সাহায্য করবেন? উনি তো আর আপনাকে জন্য ডকুমেন্ট তৈরি করে দিতে পারবে না। উনি বড়জোর আপনাকে অ্যাডভাইস করতে পারবেন যে আপনার এই ক্লেমের ভিতরে কোন কোন অংশটা বেশি শক্তিশালী, কোন কোন ব্যাপারটা দুর্বল। হ্যাঁ, যেটা আপনি বলতে পারেন আপনার কেস যদি খুবই দুর্বল হয় আর আপনার আইনজীবী যদি আপনাকে এটা হুঁশিয়ারি করে না দিয়ে থাকেন যে দেখুন আপনার এই কেসটা কিন্তু খুবই দুর্বল, আমি মনে করি এই কেসটা প্রত্যাখ্যান হবে, তাহলে তিনি হয়তো ঠিকমতো আপনাকে অ্যাডভাইস করলেন না। কারণ লয়ারদের একটা দায়িত্ব আছে আপনাকে প্রপার অ্যাডভাইস করা। তো প্রপার অ্যাডভাইস যদি আপনার বিরুদ্ধেও যায়, যদি আপনার শুনতে ভালোও না লাগে, তবুও এটা তার বলে দেওয়া দায়িত্ব যে দেখো তোমার কিন্তু আসলে এই কোনো কেস নাই। তো এটা সে হয়তো তাকে বলতে পারে। যে জিনিসটা হয় যারা আমরা প্রায় দেখেছি, এর আগেও আমি বলেছি, অনেক সময় আমার হয়তো অফিসে কেউ আসলো, এসে বললো যে স্যার আমি তো একটা অ্যাসাইলাম ক্লেম করবো। আমি আচ্ছা ঠিক আছে, তা আপনি বলেন কী কারণে অ্যাসাইলাম ক্লেম করবেন, দেশে আপনার কী সমস্যা? তখন বলে স্যার আপনি একটা বলে দেন, এখন কোনটা বললে ভালো হবে? তখন তাকে বলতে হয় যে আপনি দয়া করে দরজা দেখুন, এটা আমার দায়িত্ব না,
আপনার কি প্রবলেম সেটা আপনাকে আমাকে বলতে হবে। সেই প্রবলেম বলার পর তখন আমি বলবো সেই প্রবলেমের উপরে আমি আপনাকে প্রশ্ন করব, আরও প্রশ্ন করব, আমি জানতে চাইবো এইটারকে সাপোর্ট করার জন্য কী কী ডকুমেন্ট আছে। আপনি যদি বলেন যে না আমি দেশে যেতে পারি না কারণ আমি আওয়ামী লীগ করতাম, তখন হয়তো আমি আপনার প্রশ্ন করবো আপনি আওয়ামী লীগ করতেন, আপনি আওয়ামী লীগের কোন পজিশনে ছিলেন, কি করতেন, আপনার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে বা আপনার বাড়িতে কি ভাঙচুর হয়েছে। আমরা জানি যে 5ই আগস্টের পরে অনেক আওয়ামী লীগ নেতাদের বাড়িতে জনগণ ছাত্র জনতা আক্রমণ করেছে, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা আপনার ছাত্র রাজনীতি বা জাতীয় রাজনীতিতে আপনার যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততার কারণে কি আপনার প্রতি কি বিরোধী আওয়ামী লীগ বা জামাত ইসলামী তারা আওয়ামী লীগের বিরোধী দল তারা কি আপনার প্রতি কোনো প্রতিহিংসামূলক কোনো আচরণ করতে পারি কিনা। আরও প্রশ্ন করতে পারি যে আপনি যে আওয়ামী লীগ করেন তার কী প্রমাণ আছে, আপনার কি পার্টির কোনো মেম্বারশিপ কার্ড আছে কিনা। তারপর আমি হয়তো আপনাকে অ্যাডভাইস করতে পারি যে আপনি যেহেতু আওয়ামী লীগ আপনি করেন, এটা আপনার কেস, আপনাকে হয়তো ইন্টারভিউতে পার্টি সম্পর্কে প্রশ্ন করবে, পার্টির দল সম্পর্কে প্রশ্ন করবে, পার্টির বিভিন্ন নেতাদের সম্পর্কে, পার্টির বিভিন্ন আদর্শ নিয়ে প্রশ্ন করবে, আপনি কীভাবে এই দেশে আসলেন, আসার সময় আপনাকে পথে কেন বাধা দিল না, এয়ারপোর্ট থেকে ছেড়ে, এই ধরনের প্রশ্ন করবে। এগুলো হয়তো আমি আপনাকে আমি উত্তর দিতে পারি না, বাট আপনাকে আমি অ্যাডভাইস করতে পারি কী কী ধরনের প্রশ্ন আপনি ফেস করতে পারেন। কিন্তু এখানে বসে যেটা কাগজে কলমে বসে এই প্রশ্নের উত্তর এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে কবে অমুক সালে, এইটা লিখে দেওয়া কিন্তু কোনো লয়ারের দায়িত্ব নয়। এটা আপনার ক্লেম, আপনাকেই এ ব্যাপারে ওয়াকিবহাল হতে হবে। আবারও বলছি, আপনার একটা দায়িত্ব আছে একটা ট্রুথফুল সত্য জবানবন্দি দেওয়ার। আপনার যদি কোনো দেশে কোনো ভয় ভীতি না থেকে থাকে তবে আপনি অ্যাসাইলাম করবেন না। আবারও বলছি, আপনার যদি দেশে কোনো ভয় ভীতি না থাকে, জীবনের বা ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কা না থাকে, তবে আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন না। অ্যাসাইলামের আবার দুটো দিক আছে এখানে। একটা হচ্ছে যে আপনার ভয়টা আসতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, অর্থাৎ ভয়টা আসতে পারে সরকারের তরফ থেকে। আরেকটা হতে পারে সরকারের তরফ থেকে কোনো ভয় নাই, কিন্তু জনগণ থেকে বা জনগণের একটা অংশ থেকে আপনার ভয় ভীতি হতে পারে। তো সেক্ষেত্রেও আপনি অ্যাসাইলাম পেতে পারেন যদি দেখাতে পারেন যে জনগোষ্ঠীর কাছ থেকে যে ভয় আছে সেটার জন্য আপনি সরকারের কাছ থেকে কোনো রকমের নিরাপত্তা পাবেন না বা দেশের মধ্যে অন্য কোথাও লুকাতে পারবেন না। আমাদের সুধী দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম সর্বশেষ সেগমেন্টে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা কিছু আলোচনা করছিলাম এবং আমরা আলোচনা করতে গিয়ে আমরা যেটা দেখছিলাম যে ইমিগ্রেশন কেসের কনটেক্সটে একটা লয়ারের কাছ থেকে আপনি কী আশা করতে পারেন বা কী ভুল ত্রুটি হতে পারে। সেখানে আমরা বলছিলাম যে অনেক ক্ষেত্রেই আমরা আমাদের নিজেদের কেসের যেখানে কোনো মেরিট নাই, নিজেদের কেসের আসলে কিছুই করার নাই, আমরা কি করছি, আমরা লয়ারদের উপরে দোষ দিচ্ছি, দিয়ে বলছি যে এটা তাদের দোষ, সেই জন্য আমার কেসে কিছু হয় না। নিজের কেসের একটা জিনিস যেটা আমি সবসময় আপনাদেরকে অ্যাডভাইস করব সেটা হচ্ছে যে নিজের কেসের মেরিট যাচাই করেন। যে কোনো কেস করার আগে পয়সা যেহেতু খরচ করবেন সেখানে যান এবং সেখানে আপনার লয়ারের কাছে গিয়ে তার কাছে জানতে চান এই কেস নিয়ে আমি যে যা লড়বো এই কেসে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আমার কতটুকু। অনেকের ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাপ্লিকেশন না করার চাইতে না করাটাই ভালো, বা অনেক সময় অ্যাপ্লিকেশান আছে যেটা দেশে গিয়ে করা ভালো। যেমন একটা উদাহরণ দিতে পারি যে অনেকে এখানে হয়তো ওভার স্টেয়ার হয়ে গেছেন, সেই অবস্থায় তিনি হয়তো বিয়ে করতে চাচ্ছেন, বিয়ে করে তিনি অ্যাপ্লিকেশান করবেন। এখন যেহেতু তিনি ওভার স্টেয়ার হয়ে গেছেন, বিয়ে করে অ্যাপ্লিকেশান করলেও একটা বিরাট সম্ভাবনা থাকছে এই অ্যাপ্লিকেশানটা হয়তো রিফিউজ হয়ে যাবে। কারণ যদি কেউ এই অবস্থাতে বিয়ে করেন, যদি তিনি ইংলিশ বিয়েটা করতেও পারেন, যদি আমরা জানি যে ইংলিশ বিয়ে করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হবেন, ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে নোটিশ দিলে ম্যারেজ রেজিস্ট্রার অনেক সময় তারা প্রত্যাখ্যান করবে, বিয়েটাকে রেজিস্ট্রি করতে বলবে যে তোমার তো কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নাই, বা তাকে তার কেসটা হোম অফিসে ফরওয়ার্ড করে দেবে, হোম অফিস থেকে অ্যাপ্রুভাল চাইবে, এটা নিয়ে নানা ঝামেলা হতে পারে।
আবার যদি বিয়েটা সে করেও ফেলে তারপরও যেহেতু তার দেশে কোনো স্ট্যাটাস নাই, ভিসা নাই, তার কেসটাকে তারা রিফিউজ করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাপিলের রাইট নাও দিতে পারে, সার্টিফিকেট দিয়ে দিতে পারে, বলতে পারে ক্লিয়ারলি আনফাউন্ডেড, কারণ যেহেতু তার স্কোপ আছে দেশে গিয়ে অ্যাপ্লিকেশন করা। এখন এসব ক্ষেত্রে যদি কোনো সন্তান থাকে এই সম্পর্কের ভিতরে, তবে সেই সন্তানটা যদি ব্রিটিশ হয় বা দেশে সেটেল হয় বা পার্টনাররা সেটেল হয়, অনেক ক্ষেত্রে চাইল্ডটা একটা পজিটিভ একটা ফ্যাক্টর হতে পারে, আর নাও হতে পারে। অনেকে বলতে পারে না, বাচ্চা এখানে আসে, বাচ্চা মায়ের সাথে থাকবে, তুমি দেশে গিয়ে অ্যাপ্লিকেশন করে আসো। সেখানে দেখাতে হবে দেশে গিয়ে ফ্যামিলি লাইফটা কেন কন্টিনিউ করতে পারে না এবং কী ধরনের ইনসারমন্টেবল অবস্টাকল আছে। তো এসব ক্ষেত্রে অত্যন্ত সহজ হচ্ছে যে দেশে গিয়ে অ্যাপ্লিকেশন করে আসা, বিয়ে করে বা বিয়ে এখানে করে দেশে গিয়ে অ্যাপ্লিকেশন করে আসা, এবং সেটা অনেক সহজসাধ্য হবে। এবং অনেক সময় ইমিগ্রেশনকে হোমওয়ার্কে যদি জানিয়ে দেওয়া হয় যে আপনি দেশে যাচ্ছেন ইমিগ্রেশনের রুলটাকে ফুলফিল করার জন্যে এবং নর্মাল চ্যানেলে প্রপার চ্যানেলে আসার জন্যে, তো এটা আপনার জন্য একটা পজিটিভ ফ্যাক্টর হবে। এবং এক্ষেত্রে দেখা গেছে যে প্রায় সময় ভিসাটা খুব তাড়াতাড়ি গ্রান্টেড হয়ে যায়। এখন অনেকেই বলবেন যে যেহেতু আমি অবৈধ ছিলাম, আমি যদি এখন দেশে চলে যাই আমার উপরে 5 বছর বা 10 বছরের ব্যান থাকবে, রিএন্ট্রি ব্যান। ইয়েস, থাকবে একটা ব্যান, যদি আপনি ফ্যামিলি গ্রাউন্ডে আসেন, আপনি স্পাউস হিসেবে আসলে এই ব্যানটা আর কার্যকরী হয় না, এবং এই ব্যান থাকা সত্ত্বেও আপনাকে তারা দেশে আসার ভিসাটা দেবে। তো এখানে দেখেন প্রপার অ্যাডভাইস হবে আপনার অবশ্যই দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসা। কিন্তু অনেকেই দেশে যেতে চান না, মনে করেন একবার আমি এই দেশ থেকে চলে গেলে আর আসতে পারবো না, ফলে দেখা যায় ধুকে 3-4 বছর ধরে কষ্ট করছেন, হাজার পাউন্ড তারা ব্যয় করছেন, দেখা যাচ্ছে যে হচ্ছে না। হয়তো বাচ্চা হয়ে যাওয়ার পরে হয়তো বা তাদের যে কেসের মেরিটটা চেঞ্জ হলো, তারা অনুমতি পেলেন। তো এই জন্য আগেই বললাম যে অনেক সময় লয়ার আপনাকে হয়তো সঠিক অ্যাডভাইসটা বললো যে তুমি দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসো, আপনার কাছে কিন্তু অ্যাডভাইসটা ভালো মনে হলো না, আপনার মনে হলো যে এই লয়ারটা আসলে কিছুই জানে না। তো এই জন্যে ভালো অ্যাডভাইস, আমি প্রায় সময় বলে থাকি, ভালো অ্যাডভাইস সেটাই যেটা অধিকাংশ ক্লায়েন্ট শুনতে চায় না বা নিতে চায় না। তো আমার যতটুকু ধারণা আছে, আমাদের কমিউনিটিতে অনেক বড় আইনজীবী আছেন, আমাদের এই অনুষ্ঠানেই তো আমার চাইতেও অনেক অভিজ্ঞ, অনেক ভালো, অনেক সলিড আইনজীবীরা আসেন আপনাদের এই আইন অধিকারে। অন্যান্য অনুষ্ঠানেও আমি দেখেছি এনটিভিতে বা অন্যান্য টিভিতে অনেক অভিজ্ঞ এবং যেটাকে আমরা বলি অভিজ্ঞ এবং কৌশলী আইনজীবীরা আসেন। এরা সবাই আমরা দেখেছি যে এরা অত্যন্ত পরিশ্রম করেন, অত্যন্ত সঠিকভাবে এবং সুনির্দিষ্টভাবে তারা পরামর্শ দেন, এবং তাদের পরামর্শ মেনে চললে অধিকাংশ ক্ষেত্রেই সফল হওয়ার সুযোগ আপনাদের থাকবে। কিন্তু এটিগুলো না করে, আপনার কেসের মেরিট না জেনে, জিনিসটা না বুঝে যে কেন আপনার কেস রিফিউজ হচ্ছে, ঢালাওভাবে আইনজীবীদেরকে ব্লেম করাটা এটা আসলে সঠিক না। অনেক সময় আইনজীবীদের কাছে আপনারা অত্যন্ত দুরূহ কেস নিয়ে যান, এবং আমি তো বলবো এটা তাদের অনেক আইনজীবীদের মহানুভবতা, তারা আপনার কেসটা গ্রহণ করে আপনার জন্য তারা ফাইট করতে, যুদ্ধ করতে তারা রাজি হচ্ছে। এই সমস্ত কেস নিয়ে গেলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একটা শ্বেতাঙ্গ আইনজীবীরা তো নিতেও না। আমার নিজেরও অভিজ্ঞতা আছে, যেরকম বহুত কেস আছে যেখানে কিন্তু শ্বেতাঙ্গ আইনজীবীরা কেসটা কিন্তু নেয়নি, নিতে রাজি হয়নি। আজকে আমরা আরও একটা বিষয় নিয়ে আমরা এখানে কথা বলতে পারি, যেহেতু আমাদের হাতে কিছু সময় আছে, এবং সেটা হচ্ছে যে ইমিগ্রেশন সিস্টেম থেকে আপনার কি এক্সপেকটেশন থাকবে। দেখেন, যারা ইমিগ্রেশন লয়ার আছেন তাদের হাতে কিন্তু কোনো জাদুর কোনো কাঠি নাই যে কোনো কেস, যে কোনো আপনি যত ভালো উকিলের কাছেই যান না কেন, আপনার কেসে যদি মেরিট না থাকে, কেস যদি কিছু করার না থাকে, তিনি কিন্তু কিছুই আপনার জন্য করতে পারবেন না। এবং আস্তে আস্তে আমরা এখন সেদিকেই ধাবিত হচ্ছি, যেখানে দীর্ঘদিন ধরে দেশে থাকার একটা কেস করে দীর্ঘদিন থাকার সুযোগটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকারের একটা পরিকল্পনা আছে যে কেসগুলি দ্রুত সমাপ্ত করে
যাদের এদেশে থাকার কোনো অনুমতি নাই তাদেরকে তারা পাঠিয়ে দেবে। তো ফলে আগের মতো একটার পর একটা কেস করে থাকার সুযোগ কিন্তু আর এখন নাই। অনেকে আগে যেমন কেস করে থাকার অনুমতি পেতেন, যেমন আমরা দেখেছি যে ইউকে যারা করতেন, ইউরোপিয়ান ইউনিয়নের ফ্যামিলি মেম্বার হিসেবে যারা কেস করতেন, এরা কিন্তু কেস করলেই কাজের পারমিশন পেতেন। কোনো কোনো ক্ষেত্রে এই কেসটা ডিসাইড হতে হতে 1 বছর লাগতো, অ্যাপিলে আরও 1 বছর, এই সময়টাতে কিন্তু কাজের অনুমতি থাকতো। এখন আমরা দেখেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হিসেবে অ্যাপ্লিকেশন করে, ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বারদের ফ্যামিলি মেম্বার হিসেবে কাজ করা বা কেস করাটা অনেক কঠিন হয়ে গেছে, কারণ আমরা তো এখন ইউরোপ থেকে বেরিয়ে এসেছি। তো এখন যে সমস্ত ক্ষেত্রে কেস হতে পারে সেটা অত্যন্ত রেস্ট্রিক্টেড, এবং আমাদের মতে অধিকাংশ কমিউনিটির অধিকাংশ সদস্যরাই কিন্তু এই ধরনের কেস করার মতো আর এখন অবস্থাটা নাই। তো ফলে এখন কেস করার সুযোগও কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে, এবং যদি আপনাকে রিপিটেড অ্যাপ্লিকেশন করতে না দেয়, তার আগে যদি এনফোর্সমেন্ট অ্যাকশনটা এসে যায়, সেক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে যাবে দীর্ঘদিন এই দেশে থাকার। অনেকেই আমরা জানি যে এদেশে কোনোভাবে 10 বছর থাকতে পারলে অ্যাপ্লিকেশন করবেন, সেটাও আমরা জানি যে আগে যেভাবে 10 ইয়ার যে রুটটা ছিল সেটা যেরকম ক্লিয়ার ছিল, এটা এখন আর ক্লিয়ার না, এখন খুব কঠিন হয়ে গেছে। যেমন এখন আগে আমরা দেখেছি যে 10 বছরের ভিতরে 14 দিন বা 28 দিনের গ্যাপ থাকলেও অ্যাপ্লিকেশন করা যেত। যদি 14 দিনের মধ্যে নতুন অ্যাপ্লিকেশন করে বা 28 দিনের মধ্যে নতুন অ্যাপ্লিকেশন করে ভিসাটা রেস্টোর করা যেত। এবং আমরা দেখতাম যে অ্যাপ্লিকেশন করার সময় যদি কারো 3C, অর্থাৎ কারো যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকতো বা অ্যাপিল পেন্ডিং থাকতো, দেখা গেল যে অ্যাপ্লিকেশন করার সময় তার ভিসা নাই কিন্তু তার একটা ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিংবা অ্যাপিল অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, তাহলে এই পেন্ডিং থাকা অবস্থায় যদি তার 10 বছর পুরা হতো তাহলেও কিন্তু সে 10 বছরের রুটের বেনিফিটটা পেত। কিন্তু এখন আর এটা সম্ভব নয়। এখন বলে দিচ্ছে যে অ্যাপ্লিকেশনের এই যে আগে 14 দিন বা 28 দিনের মধ্যে যে ভিসা অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটাতে কিন্তু আপনার রেসিডেন্সটা লফুল থাকছে, কিন্তু এটা কন্টিনিউয়াস থাকছে না, এবং কন্টিনিউইটিটা ব্রেক হয়ে যাওয়ার কারণে এখন আর এই টাইমটা নিয়ে আর 10 বছরের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের দিন আপনাকে ভিসা থাকতে হবে, এবং সর্বশেষ ভিসা আপনার থাকতে হবে 1 বছরের ভিসা থাকতে হবে আপনাকে। 1 বছরের ভিসা আপনাকে দেওয়া হতে হবে, হয়তো বা 1 বছরের ভিসা অ্যাপ্লিকেশন সময় নাই, কিন্তু সর্বশেষ ভিসা আপনাকে দেওয়া হয়েছিল 1 বছরের জন্য। এই অবস্থায় আপনার 10 বছর পূর্ণ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো ফলে আমাদের মতে এখন এই 10 ইয়ার্সে অ্যাপ্লিকেশন করা অনেকের জন্য কিন্তু খুব দুরূহ হয়ে যাবে, যেহেতু আগের আপনার 14 ডেজ বা 28 ডেজের গ্যাপ আপনি কাউন্ট করতে পারছেন না, এবং যেহেতু আপনি ওই আপনার 3C কন্টিনিউইং লিভ থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করলে আর বেনিফিটটা পাচ্ছেন না, ফলে অ্যাপ্লিকেশনটা অনেকটা কমে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে আপনার এক্সপেকটেশন আছে। অনেকে বলেছে যে আমি যখন এদেশে ঢুকি তখন তো আসলে 10 ইয়ারের এই ধরনের ব্যবস্থা ছিল না, তাহলে এখন এই যে লটা চেঞ্জ হলো এটাতে আমি কেন অ্যাফেক্টেড হব? এখানে মনে রাখতে হবে ইমিগ্রেশনের লর ক্ষেত্রে কোনো লেজিটিমেট এক্সপেকটেশন নাই। অর্থাৎ যখন আপনি ঢুকছেন আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আপনি ঢোকার পরেও সবসময় এই আইনটা এরকমই থাকবে, এবং যদি আইনটা এরকম না থাকে তাহলে আমি অ্যাপ্লাই করলে আমাকে এর বেনিফিট দিতে হবে না, এরকম কোনো কিছু নাই। আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিসাইডেড হবে ডে অফ দ্য অ্যাপ্লিকেশনের দিন যে ল আছে সে ল অনুযায়ী। তো এই জন্য আমরা দেখছি যে আপনার এক্সপেকটেশন একরকম থাকতে পারে, কিন্তু রিয়েলিটি হচ্ছে অনেক অনেক ভিন্ন, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে আইনের বিভিন্ন পরিবর্তনের ক্ষেত্রে মানুষ কীভাবে অ্যাফেক্টেড হচ্ছে। একজন কলার বোধ যুক্ত হতে চেষ্টা করছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। ভাই ভালো আছেন? জি ভাইয়া বলেন। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের যে 2.5 বছরের ভিসা অ্যাপ্লাই করেছি, আমাদের বেনিফিট নাই, আর আমার মেয়ে 10 বছর জন্ম হওয়ার পরে আমার মেয়ে এখানে ব্রিটিশ হয়ে গেছে, ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে। তা ওর জন্য আমাদের যেহেতু বেনিফিট এলিজিবল দেয় নাই আমাকে, আমরা যে ওর এমনি নর্মাল যে বেনিফিট, চাইল্ড বেনিফিট, সেটা কি আমরা আর ওর স্পেশাল নেট
যেটা আমি আপনাকে যেটা বলবো, দেখেন আমি যেটা আপনাকে বলবো, আপনাদের ভিসা আপনি অবশ্যই একটা, আপনার কি ভিসা কি এক্সটেনশন হয়ে গেছে নাকি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে? আমাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। আচ্ছা, পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকলে আপনি একটা রিপ্রেজেন্টেশন করেন, রিপ্রেজেন্টেশন করে আপনি বলেন যে আপনার বাচ্চা ব্রিটিশ হয়ে গেছে এবং ব্রিটিশ বাচ্চার বাবা মা হিসাবে আপনার বেনিফিট ক্লেম করতে দেওয়া হোক, কারণ এটা না দিতে পারলে আপনার বাচ্চার যে এসেনশিয়াল নিডটা আপনারা ফুলফিল করতে পারবেন না। তো ফলে ফর দ্য সেক অফ ইউর ব্রিটিশ চাইল্ড আপনাদেরকে যেন বেনিফিট ক্লেম করার ব্যবস্থা করে। যদি এটা না দেয় তাহলে আপনি পরবর্তীকালে ভিসা পাওয়ার পরে লিফটিং দ্য কন্ডিশন অ্যাপ্লিকেশন করবেন, যেহেতু আপনার বাচ্চা ব্রিটিশ, আপনার হাই চান্স আছে যে আপনাকে তারা বেনিফিট, খালি চাইল্ড বেনিফিট না, সব বেনিফিটই আপনাকে তারা দেওয়ার ব্যবস্থা করবে, আনলেস আপনাদের খুব হাই ইনকাম থ্রেশহোল্ড না থেকে থাকে। আমরা দুজনে ইনকাম করি, দুজনে ইনকামে আমরা যে অ্যাপ্লিকেশন করেছি একটা প্রিভিউ দিতে, ফি ওয়েভার, কিন্তু আমরা নরমাল যে চার্জ বেনিফিট একটা দেয় উইকলি, ওটা কি আমি আপনার বেনিফিট না পেলেও কি অ্যাপ্লাই করতে পারবো? দেখেন এখানে জিনিসটা হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে যে আপনার বাচ্চা ব্রিটিশ, বাচ্চা কিন্তু নিজের জন্য বেনিফিট তার পাওয়ার কথা, কিন্তু যেহেতু বেনিফিটটা বাবা মাকে দেওয়া হয় সেখানে একটা টেকনিক্যাল, এটা একটা গ্রে এরিয়া, যে সেই গ্রে এরিয়া অনুযায়ী তারা বলতে পারে যে চাইল্ড বেনিফিটটা তো তোমাকে দেওয়া হয়েছে, তুমি বেনিফিটেড হয়েছো। তো সেই জন্য আমার মতে এটা ক্লিয়ার করে নেওয়া উচিত। আপনাকে রিপ্রেজেন্টেশন করলে, যেহেতু আপনাকে তো ফি ওয়েভার গ্রান্ট করেছে, আমার ধারণা তারা আপনাকে ইউনিভার্সাল ক্রেডিট থেকে শুরু করে সব বেনিফিটই আপনাকে দেবে, যেহেতু আপনার বাচ্চা ব্রিটিশ। নর্মালি ব্রিটিশ বাচ্চার বাবা মাকে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বেনিফিট ক্লেম করতে দেয়, যদি না তাদের হাই ইনকাম থ্রেশহোল্ড থেকে থাকে। এই জন্য আমি আপনাকে বলবো এখনই আপনার একটা রিপ্রেজেন্টেশন করেন। আচ্ছা আচ্ছা, আরেকটা রেজা ভাই, আমরা যেহেতু আমাদের হোম অফিসে পেন্ডিং আমাদের কাজ, আমাদের শেয়ার কোড অলরেডি যখন আমরা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দিয়েছি এমপ্লয়িকে, এমপ্লয়িকে আমাদের ইমেল করছে যে তোমার শেয়ার কোড এক্সপায়ার হয়ে যাবে, রিসেন্টলি নতুন করে আবার শেয়ার কোড বা রেফারেন্স নাম্বার আমাদের দাও। আমি এখন কি হোম অফিসে যোগাযোগ করব? জি জি, আপনি যেটা করবেন শেয়ার কোডটা প্রতি 3 মাস পর পর আপনি আপডেট করবেন। মানে আমি ওই যে আগে একই রেফারেন্স নাম্বার আবার এমপ্লয়িকে দিয়ে দিব? আপনি থাকা অবস্থায়, আপনি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় আপনি শেয়ার কোডের জন্য লেখেন, আপনার থাকবেই, আপনার ভ্যালিডিটি আছে। এটা সাধারণত যদি এমপ্লয়ার চেকিং সার্ভিসে যায় তারা দেখবে আপনার রাইট টু ওয়ার্ক আছে, বাট আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আপনি আবার শেয়ার কোডের জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে তারা দিয়ে দেবে ইমিডিয়েটলি। জি, আপনি করুন, প্রতি 3 মাস পর পর আপনাকে করা লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা যেটা বলছিলাম যে এক্সপেকটেশনটা আপনার কত, আগেই বলেছি যে আপনার এক্সপেকটেশনটা যেন রিয়েলিস্টিক হয়, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন না থাকাটাই ভালো। এবং সবচেয়ে বড় জিনিস মনে রাখবেন যে হোম অফিস একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিদের অনেক ডিসকাশন থাকে। আপনি কখনো বলতে পারেন না যে আমার বন্ধু করিম সাহেবের তো ভিসা হলো, আমার কেন হবে না, কারণ একটা কেস কিন্তু আলাদা, এবং কোন ক্ষেত্রে কার জন্য তারা কি ডিসক্রিপশন ইউজ করলো এটা কিন্তু কোনো জেনারেল কোনো রুল নাই যে এটা সবার জন্য তারা এইভাবে করবে, আনলেস একটা পলিসি তারা ডিক্লেয়ার করে থাকে যে এরকম একটা পলিসি আছে, এই পলিসিতে অনুযায়ী আমরা সবাইকে আমরা দিচ্ছি। এটা না হলে কিন্তু এটা আমার মনে হয় এটা আপনাদের জন্য এটা কঠিন একটা অবস্থা হয়ে যাবে যদি এরকম আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকে। অ্যাসাইলাম ক্লেম করার আগে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাসাইলাম ক্লেম করলে এবং কোনো কারণে যদি আপনার অ্যাসাইলামটা রিফিউজ হয় তাহলে সমস্যা হচ্ছে এই যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইউরোডাকে চলে যাচ্ছে, এবং ইউরোডাকে যাওয়ার কারণে আপনাদের এই ক্লেম কিন্তু চলে যাচ্ছে, এই ডিটেলস কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং এর ফলে পরবর্তীকালে অন্য কোনো দেশে, এমনকি ইউরোপের বাইরেও অন্য কোনো দেশে যেতে আপনাদের প্রবলেম হবে। সম্প্রতিকালে আমার একটা কেস নিয়ে আমরা ডিল করেছিলাম, সেখানে একজন ক্লেম করেছিল যে সে একটা নির্দিষ্ট দেশ থেকে সে এসেছে এবং সে দেশে তার প্রবলেম হবে। তো দেখা গেল
যে হোম অফিস বলল যে আমি বিশ্বাস করি না তুমি ওই দেশের নাগরিক, কারণ তুমি এত সালে আমেরিকাতে একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলে, তুমি ওই দেশের অন্য একটা দেশের নাগরিক হিসাবে, এবং যে ভিসাটা রিফিউজ হয়েছে। তাই যে আমেরিকাতে ইউএসএতে সে একটা অ্যাপ্লিকেশন করেছিল ভিজিট ভিসাতে পাওয়ার জন্যে, এবং সেখানে সে অন্য নাম দিয়ে অন্য দেশের ন্যাশনালিটি, অন্য দেশের পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করেছিল, তাহলে এই ইনফরমেশন এখানে আসলো কী করে? একটু আগে এক ভাইয়া আমাদেরকে জানতে চাচ্ছিলেন যে তিনি 20 বছরের অ্যাপ্লিকেশান করেছেন বা করতে যাচ্ছেন, কিন্তু এর আগে 2014 সালে তিনি অন্য নাম দিয়ে কাজের জায়গায় ধরা পড়ার পর তার ফিঙ্গারপ্রিন্ট হয়েছিল। ওনাকে নাকি অ্যাডভাইস করা হয়েছে যে এতে কিছু যায় আসে না, কিন্তু আমি তো মনে করি এটা রিস্ক আছে। তো এই ভদ্রলোক যদি অন্য দেশের পাসপোর্ট দিয়ে আমেরিকাতে ভিসাতে অ্যাপ্লাই করে রিফিউজ হয়, সেই ফিঙ্গারপ্রিন্ট যদি আমেরিকাতে থেকে থাকে, তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট কেন অ্যাসাইলামে সেই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে বলছে যে তুমি অ্যাসাইলাম ক্লেম করেছো, তুমি তো ওই দেশের নাগরিকই না, তুমি তো আরেক দেশের নাগরিক হিসাবে আমেরিকাতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলে। তো এটা আমরা কী জবাব দেবো? তো কী করে এই ইনফরমেশন তাদের কাছে আসলো যদি এই সমস্ত দেশগুলি এই ইনফরমেশনগুলো তারা শেয়ার না করে থাকে? এই জন্যে এসব ব্যাপারে সতর্ক থাকা উচিত। হোম অফিসে মিথ্যা কথা বললে কিন্তু 10 বছরের জন্য আপনি ব্যান হয়ে যেতে পারেন, বা মিসরিপ্রেজেন্টেশন করলে 10 বছরের জন্য ব্যান হয়ে যেতে পারেন। এই জন্য সতর্কতা খুবই জরুরি। হুট করে একটা অ্যাপ্লিকেশন করবেন না, ভালো অভিজ্ঞ আইনজীবীদের পরামর্শ নেবেন, এবং অবশ্যই সত্যি কথা বলবেন। আমরা জানি যে সত্যি কথা বলা অনেক সময় অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আমরা এটাও জানি যে সত্যি কথা বললে অনেক ক্ষেত্রেই কিন্তু বেনিফিট অফ ডাউট তারা কিন্তু আপনাকে দেয়, এবং আপনি যে সত্য কথা বলেছেন এটার ডাউট আমরা পাই। আমরা এরকম বহু অ্যাপ্লিকেশনে দেখেছি যে আগে যে কোনো কারণে হোক মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছিল, পরবর্তীকালে মাপ চেয়ে বলা হয়েছে এটার জন্য আমি দুঃখিত, এবং এই কারণে মিথ্যা কথা বলতে হয়েছে, আজ আমি অনুতপ্ত। দেখা গিয়েছে এটার জন্য কিন্তু হোম অফিস কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু এই যে আমাদের কথা যে মিথ্যা কথা বলে যদি পার পেয়ে যাই, তবে আর কেন পরবর্তীকালে সত্যি কথাটা বলবো কোনো, এটা কিন্তু অনেক সময় আমাদের জন্য অ্যাপ্লিকেশনের জন্য ফেটাল হয় বা ড্যামেজিং হয়। সেই জন্য আশা করা হবে যে আপনারা অ্যাপ্লিকেশনে সঠিক ইনফরমেশন দেবেন, এবং অবশ্যই ভালো করে স্টাডি করে অ্যাপ্লিকেশন করবেন, ভালো পরামর্শ নেবেন, এবং যে সমস্ত ডকুমেন্টগুলো দরকার মনে রাখবেন যে অনেক ডকুমেন্টের কিন্তু রিকোয়ারমেন্ট বলা থাকবে না, কিন্তু যে জিনিসটা আপনি বলতে চাচ্ছেন সেই জিনিসটাকে ব্যাকআপ করার জন্যে আপনাকে দিতে হবে। আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে ভিজিটর অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয় কারণ কি আমরা প্রপার ডকুমেন্ট আমরা দেখাই না। যেমন ধরুন আপনার হয়তো তারা বললো না যে ভিসাতে কি হবে, আপনাকে তারা হয়তো জিজ্ঞাসা করলো যে তোমার এই ভিজিটের জন্য কত পয়সা খরচ হবে, আপনি বললেন 5,000 পাউন্ড, কিন্তু 5,000 পাউন্ড কোথায় আছে সেটা কিন্তু আপনি দেখালেন না। সেটা দেখালেন না কোনো ব্যাংকে, কিংবা আপনার স্পন্সরের কাছ থেকে এরকম কোনো কথা দেখালেন না যে আমি এই ভিজিটারের সমস্ত খরচ আমি বহন করবো, এবং দেখো আমার ব্যাংকে 20,000 পাউন্ড আছে। আমরা কিন্তু এটা দেখালাম না। আবার দেখা যায় যে টাইয়ের ক্ষেত্রে আপনি বলছেন যে আপনি দেখালেন না যে বাংলাদেশে আপনাদের কে কে আছে। তখন প্রশ্ন করতে পারে তোমার দেশে তোমার কে কে আছে, তোমার যে একটা পার্সোনাল টাই এ সম্পর্কে তোমার কোনো বক্তব্য নাই। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দেখানো উচিত দেশে আপনার কে কে আছে। তো স্পন্সর আছে, স্পন্সরের সাথে আপনার কী সম্পর্ক আছে, স্পন্সরের সাথে আপনার কোনো রকমের কোনো কন্ট্যাক্ট আপনি কোনোদিন দেখালেন না। স্পন্সর যদি আপনার ছেলে হয়, স্পন্সর যে আপনার ছেলে এরকম কোনো প্রমাণ নাই। স্পন্সরের পাসপোর্টে কি আপনার নাম আছে, বা আপনি কি কোনো ডিএনএ সার্টিফিকেট দিয়েছেন, কোনো বার্থ সার্টিফিকেট দিয়েছেন, আপনি দিলেন না। তখন তারা বললো তোমার সাথে যে স্পন্সর যে তোমার সাথে রিলেটেড এরকম কোনো ডকুমেন্ট তুমি আমাদেরকে দাও নাই। তো এরকম বিভিন্ন জিনিস, বিভিন্ন ডকুমেন্টের কথা তারা হয়তো বলে না, যেটা আপনাকে করতে হবে। এবং এই সমস্ত কারণেই কিন্তু অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। এরকম ভুরি ভুরি কেস আমরা দেখি, আমাদের কাছে আসে, এবং আমরা দেখি যে সমস্ত ডকুমেন্টের জন্য তারা রিফিউজ করছে এগুলো কিন্তু অ্যাপ্লিকেন্টের কাছে ছিল, কিন্তু অ্যাপ্লিকেন্টকে কেউ বলে দেয়নি যে এটা সাবমিট করাটা কতটা জরুরি ছিল। অনেকে দেখা যায় যে বিনা কাভার লেটারে, বিনা এক্সপ্লেনেশনে অ্যাপ্লিকেশনটা করে দিল, ফলে লোকে বুঝতেও পারছে না যে কী কারণে অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করা হচ্ছে। এবং না করে
এটা নিয়ে তখন না কথা বলা হয় যে না কেন করলো হোম অফিস বা ইন্টেলিজেন্স অফিসার আমার জিনিসটা দেখেনি, এটা দেখেনি, ওটা দেখেনি। কিন্তু এটাকে তাকে দেখানোর জন্য কি বলা হয়েছে? বলা হয়নি। ঠিকমতো এক্সপ্লেন কি করা হয়েছে? করা হয়নি। তো এটা একটা বিরাট সমস্যা যে আপনি প্রপারলি অ্যাপ্লিকেশন সাবমিটটা করলেন না, আবার রং ফর্মে অ্যাপ্লিকেশন করলেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে একটা ফ্যামিলিকে আমি জানি যে রং ফর্মে বারে বারে অ্যাপ্লিকেশন করার জন্যে, যেখানে 5 বছর পরে সেটেলমেন্ট হয় সেখানে 10 বছর পরেও তাদের সেটেলমেন্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যে রং ফর্মে তারা অ্যাপ্লিকেশন করে গিয়েছে। যেমন তারা কী করেছে, 2.5 বছর পরেই তারা সেটেলমেন্টের জন্যে FLR সেট ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন করেছে। তারপরে যে যখন তারা এটাকে ডিফিউজ হয়েছে তখন তারা ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন করে দিয়েছে, অথচ ন্যাশনালিটির জন্যে তারা হয়তো এলিজিবল নয়। এভাবে নানাভাবে দেখা গিয়েছে যে একটা সামান্য অ্যাপ্লিকেশনটাকে নিজেরা করতে গিয়ে না বুঝতে পেরে রং অ্যাপ্লিকেশন করে রং অ্যাপ্লিকেশন ফি দিয়ে দেখা গিয়েছে অ্যাট দ্য এন্ড ঠিকই 10-12 বছর লাগিয়ে দিয়েছে, এবং অনিশ্চয়তা, পয়সা নষ্ট সব কিছু কিন্তু এখানে ঘটেছে। এই জন্যে কোন ফর্মে অ্যাপ্লিকেশন করবেন, ফর্মটা যথাযথ কিনা এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আরেকটা কথা এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ইদানিং আমরা দেখছি আমাদের কমিউনিটির অনেকেই ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং বা মডার্ন স্লেভারি ভিকটিম হিসেবে অ্যাপ্লিকেশন করে দেন, এবং অনেকেই বলেন তারা ইন্ডিয়ান স্টুডেন্ট হিসেবে কাজ করতে গেলে তারা এক্সপ্লয়েটেড হয়েছেন। এবং হয় কি যে কেউ যদি এরকম ভিকটিম অফ স্লেভারি কথা বলে, অনেক ক্ষেত্রে ডিটেনশন সেন্টার থেকে তারা রিলিজ হয়ে যায়, মনে করে এটা একটা সহজ ব্যাপার, এটা বলে যদি আমি রিলিজ হয়ে বেরিয়ে আসতে পারি। কিন্তু এটা এস্টাবলিশ করা খুব কঠিন। আমরা জানি যে আপনি যদি একটা পজিটিভ কনক্লুসিভ গ্রাউন্ডে, অর্থাৎ তারা সব কিছু তদন্ত করে ফাইনালি যদি তারা বলেও দেয় যে আপনি একটা ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং মডার্ন স্লেভারি, তারপরেও তারা কিন্তু আপনাকে ভিসা দেবে না। হিসেবে তারা বলছে যে 4%, অর্থাৎ 100 কেসের মধ্যে 4টে কেসেই তারা এই ভিকটিম অফ মডার্ন স্লেভারি হলে তারা ভিসা দেয়। তাহলে এটা নিয়ে কেন এত কমিউনিটির ভিতরে নানা রকম অ্যাডভাইস করে যে বলে দাও তুমি ভিকটিম অফ মডার্ন স্লেভারি, তোমার রিলিজ করে দেবে, থাকার পারমিশন পাবে, যেখানে আলটিমেটলি পারমিশন পাওয়ার রেট হচ্ছে 4%। সেখানে আপনার কতটুকু সম্ভাবনা আছে? হ্যাঁ, আপনি হয়তো ভিকটিম অফ মডার্ন স্লেভারি হয়ে হয়তো রিলিজ হলেন, কিন্তু ভবিষ্যতে আর হয়তো ভিসাটা আপনি পেলেন না। এখানে কিন্তু এক্সপ্লেন করতে হবে যে কেন আপনার ভিসাটা দরকার, আপনার কি মেন্টাল হেলথে কোনো প্রবলেম আছে কিনা, পুলিশের ইনভেস্টিগেশন করার জন্য আপনাকে দরকার কিনা দেখতে হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুব ধন্যবাদ।